সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা, বাংলাদেশ জুড়ে বিরাট জল্পনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে জাতিসংঘের চিঠিতে উদ্বেগ প্রকাশ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ, ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে বিএনপির দাবি করা স্বস্তির ঈদযাত্রায় ৩৯৪ প্রাণহানি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মা সেতু, তারেক সরকারের দুর্নীতির মেগা প্রজেক্ট। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে হাম নিয়ে জাতিকে ঘুমপাড়ানি গান শুনিয়ে যাচ্ছে বিএনপি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব পাবনায় জামায়াত সমর্থককে কুপিয়ে হত্যা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব কুয়েত বিমানবন্দরে ফের ইরানের ড্রোন হামলা, ভয়াবহ আগুন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, আহত 14। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলে তৃতীয়বারের মতো হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় ১.৫ বছরের বেশি সময় ধরে দলটির সঙ্গে জাতীয় রাজনীতির সম্পর্ক নেই। শেখ হাসিনা রয়েছেন দিল্লিতে। অনুমান করা হচ্ছে তার আমলের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও রয়েছেন সেখানে। দেশের বহু নেতা কোথাও না কোথাও আত্মগোপন করে রয়েছেন। হাসিনা চলতি মাসের গোড়ার দিকে দলের বেশ কয়েকজন শীর্ষ নেতার সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। সেই বৈঠকে তিনি তাদের মাঠে নামার নির্দেশ দেন। উদ্দেশ্যে স্থানীয় সরকার নির্বাচন। সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি গণমাধ্যমে দাবি করা হয়েছে শেখ হাসিনা দেশে ফিরতে মানসিকভাবে প্রস্তুত, অপেক্ষা করছেন মাহেন্দ্রক্ষণের। কোনো প্রান্ত থেকে বলা হচ্ছে হাসিনাকে দেশে ফেরাতে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে উদ্যোগ নিয়েছেন। আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা জারি করে ইউনূস সরকার। তাকে হাতিয়ার করে বাংলাদেশ নির্বাচন কমিশন দলটির প্রতীক ফ্রিজ করে দেয়। ফলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি। সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করেছে। তারেক রহমান প্রধানমন্ত্রী পদে আসীন হয়েছে। জামায়াত প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। ভোট প্রচারের সময় জামায়াত ছিল বেশ আত্মপ্রত্যয়ী। নিশ্চিত ছিল তারাই ক্ষমতা দখল করতে চলেছে। ভোটের আগে বেশ কয়েকটি জনমত সমীক্ষায় ইঙ্গিত দেওয়া হয়েছিল যে জামায়াত সরকার গঠন করতে চলেছে। যুক্তি হিসেবে তারা তুলে ধরে আমেরিকার সমর্থন। আমেরিকাও কিন্তু চেয়েছিল জামায়াত ক্ষমতা দখল করুক, কিন্তু দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ জামায়াতকে প্রত্যাখ্যান করেছে। তারা ভোট দিয়েছে বিএনপিকে। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের কাঁধে গুরুদায়িত্ব। সেই সব দায়িত্বের মধ্যে রয়েছে দেশটিকে আর্থিক দিক থেকে স্বাবলম্বী করে তোলা। বিভিন্ন দেশের কাছে আগের সরকার মোটা টাকা ঋণ করেছে। সেই ঋণ পরিশোধ করার দায়িত্ব এখন তারেক সরকারের। সেই সব দায়িত্বের পাশাপাশি গুরুদায়িত্ব হল হাসিনাকে দেশে ফিরিয়ে আনা, জাতীয় রাজনীতির অঙ্গন আওয়ামী লীগের জন্য খুলে দেওয়া। সম্প্রতি বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের একটি ফটো কার্ড ভাইরাল হয়েছে। সেখানে দাবি করা হচ্ছে জাতিসংঘ আগামী এপ্রিল বা মে মাসের মধ্যে আওয়ামী লীগকে জাতীয় রাজনীতিতে ফেরাতে সক্রিয় ভূমিকা নিতে চলেছে। যদিও সেই তথ্য ঠিক নয়, জাতিসংঘ থেকে এই নিয়ে কোনো বিবৃতি দেওয়া হয়নি। তবে এই প্রসঙ্গে রাজনৈতিক বিশ্লেষকেরা জাতিসংঘের গত জুলাই-অগাস্টের একটি রিপোর্টের কথা বলছেন। সেই রিপোর্টে বলা হয়েছে অপরাধের বিচার হতে হবে, তবে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা নয়। সেই সঙ্গে বলে তারা অন্তর্ভুক্তিমূলক রাজনীতিতে বিশ্বাসী। সম্প্রতি একটি গণমাধ্যমের তরফে প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি সাক্ষাৎকার নেওয়া হয়। সেই সাক্ষাৎকারে তাকে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা নিয়ে প্রশ্ন করা হয়েছিল। তারেক তার জবাবে দলটির নাম উচ্চারণ করেননি, তবে জানিয়ে দেন তিনি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণার পক্ষপাতী নন। তারেকের ওই বক্তব্য থেকে একটি বিষয় স্পষ্ট হয়ে যাচ্ছে যে তিনিও চাইছেন আওয়ামী লীগ জাতীয় রাজনীতিতে ফিরে আসুক। কিন্তু তারা কিভাবে ফিরবে? বিএনপি বা কিভাবে তাদের জাতীয় রাজনীতিতে ফিরিয়ে আনবে তা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। একটি বিষয়ে কোনো প্রান্তেই কোনো সন্দেহ নেই যে আগের সরকারের জারি করা নিষেধাজ্ঞার এখন আর কোনো মূল্য নেই। তাছাড়া হাসিনা নিজেই জানিয়েছিলেন ইউনূস সরকার অবৈধ, তাই সেই সরকারের নিষেধাজ্ঞারও কোনো বৈধতা থাকে না। এদিকে গুঞ্জন রয়েছে আওয়ামী লীগের লবিস্ট ফার্মগুলি জাতিসংঘকে বোঝানোর চেষ্টা করছে, চাইছে
জাতিসংঘের মধ্যস্থতা। জাতিসংঘকে তারা কতটা বোঝাতে সক্ষম হবে সেটা এখন দেখার বিষয়। আওয়ামী লীগের ফেরার বিষয়ে আন্তর্জাতিক প্রভাবের বিষয়টিও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, দলটির রাজনৈতিক বক্তব্য ও সমাবেশের ওপর অসামঞ্জস্যপূর্ণ বিধিনিষেধ, গণগ্রেফতার এবং সুষ্ঠু বিচারের অধিকার লঙ্ঘনের অভিযোগ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। গত ২৯ ডিসেম্বর ড মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে পাঠানো এক আনুষ্ঠানিক চিঠিতে এসব বিষয় তুলে ধরা হয়েছে। চিঠিতে স্বাক্ষর করেছেন সন্ত্রাসবাদ মোকাবিলাকালীন মানবাধিকার রক্ষা বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিনিধি বেন সল, ওয়ার্কিং গ্রুপ অন আরবিট্রারি ডিটেনশনের যোগাযোগ বিষয়ক ভাইস চেয়ার ম্যাথিউ জিলেট এবং বিচারক ও আইনজীবীদের স্বাধীনতা বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মার্গারেট স্যাটারথওয়েট। আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার প্রস্তাব দিয়েছিল আমেরিকা। তারা রোডম্যাপ ও স্ট্র্যাটেজি ঠিক করে দিয়েছিল ডিপ স্টেট। আসিফের দাবি, অন্তর্বর্তী সরকার তাতে রাজি হয়নি। তারা গণতন্ত্রের প্রতি অঙ্গীকার রেখে নির্বাচনের পথে গিয়েছে, যদিও বাস্তব পরিস্থিতি বলছে ভিন্ন কথা। তার আগে ডিপ স্টেট নিয়ে কিছু কথা। ডিপ স্টেটের সংজ্ঞা দিতে গিয়ে রাষ্ট্রবিজ্ঞানী, গবেষক, বিশ্লেষক, সাংবাদিকরা এটিকে নিজেদের বোঝাপড়া অনুযায়ী ব্যাখ্যা করলেও সবার কথায় একটা বিষয় প্রায় একই: রাষ্ট্রব্যবস্থার অন্তরালে থাকা গোপন ও শক্তিশালী চক্রের এখতিয়ার বহির্ভূতভাবে রাষ্ট্রীয় বিভিন্ন নীতি নির্ধারণী সিদ্ধান্তে প্রভাব বিস্তার। ডিপ স্টেট প্রসঙ্গে ভূরাজনৈতিক বিশ্লেষক রবার্ট কাপলান তার বিভিন্ন লেখায় উল্লেখ করেছেন যে প্রতিটি আধুনিক রাষ্ট্রেই একটি অদৃশ্য স্থায়ী কাঠামো থাকে, যা সরকার পরিবর্তন হলেও অপরিবর্তিত থাকে, যারা মূলত জাতীয় স্বার্থ রক্ষার দোহাই দিয়ে নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করে। নিউ ইয়র্ক টাইমসের দীর্ঘ সময়ের হোয়াইট হাউস প্রতিবেদক মাইকেল ক্রাউলি ডিপ স্টেটকে বলে থাকেন অদৃশ্য রাষ্ট্র। তার মতে, এই শব্দ দিয়ে এমন ব্যক্তি প্রতিষ্ঠানকে নির্দেশ করা হয় যারা বেসামরিক রাজনৈতিক নেতৃত্বের ধরাছোঁয়ার বাইরে থেকে নিজেদের ক্ষমতা প্রয়োগ করে। তার মতে, বিশেষজ্ঞরা মূলত উন্নয়নশীল দেশগুলোর প্রেক্ষাপটে ডিপ স্টেট শব্দ ব্যবহার করেন, যেখানে নামমাত্র গণতান্ত্রিক সমাজ ব্যবস্থার আড়াল থেকে সামরিক ও গোয়েন্দা প্রধানরাই আসল কলকাঠি নাড়েন এবং প্রয়োজন মনে করলে নির্বাচিত নেতাদের সরিয়ে দিতে পারেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আসিফ মাহমুদ বর্তমানে জাতীয় নাগরিক পার্টির এনসিপির মুখপাত্র। ঢাকার বাংলা মোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে এক বিশেষ আলোচনা সভায় তিনি বলেন, আমরা যখন সরকারের দায়িত্বে ছিলাম, শুরুর দিকে আমাদের বিভিন্ন শক্তিশালী ইনস্টিটিউশন, যাদের আসলে ডিপ স্টেট বলা হয়, তাদের থেকে আমাদের অফার করা হয়েছিল যে আপনারা শেখ হাসিনা সরকারের যে মেয়াদ আছে ২০২৯ সাল পর্যন্ত, সেটা শেষ করেন। আপনারা শেষ করেন, আমরা আপনাদের সহযোগিতা করি। কিভাবে ক্ষমতায় থাকা যায় সেই কৌশল সাজিয়ে দেওয়া হয়েছিল বলে উল্লেখ করে আসিফ বলেন, আমরা কিন্তু তাতে সায় দিইনি। আমরা সবসময় গণতন্ত্রকেই সামনে রেখেছি এবং সেটার প্রতি কমিটমেন্ট অন্তর্বর্তী সরকারের ছিল বলেই নির্বাচনটা হয়েছে। নির্বাচন যাতে প্রশ্নবিদ্ধ না হয় সেজন্য আমরা আগ বাড়িয়ে পদত্যাগ করে চলে এসেছি। আওয়ামী লীগের ফ্যাসিস্ট শাসনের কার্যক্রমকে বৈধতা দেওয়ার মতো বিষয়ও সেই প্রস্তাবে ছিল বলে দাবি করেন আসিফ মাহমুদ। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার ডিপ স্টেটের সেই প্রস্তাবে আগ্রহ দেখায়নি। সরকার নির্বাচন দেওয়ার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞা ছিল, ফলে সরকার তাদের ডিপ স্টেটের সঙ্গে সমঝোতায় যায়নি। আসিফের এই বিবৃতিতে স্পষ্ট যে আমেরিকার অভ্যাস কোনো কালেই বদলাবে না। প্রেসিডেন্ট পদে বদল হলেও তাদের স্বভাবগত বৈশিষ্ট্য এক থেকে যাবে।
জুলাই দাঙ্গার পর ভাগবাটোয়ারার নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় আসার প্রথম মাসেই গভীর সংকটে পড়েছে বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার। একদিকে লুটপাট ও অব্যবস্থাপনায় বিপর্যস্ত অর্থনীতি, অন্যদিকে মন্ত্রীদের বাস্তবতা বিচ্ছিন্ন মন্তব্যে জনমনে সৃষ্টি হয়েছে তীব্র ক্ষোভ। বিশেষ করে সদ্যসমাপ্ত ঈদ উল ফিতরে সরকারের দাবি করা স্বস্তিদায়ক ঈদযাত্রার বিপরীতে বের হয়ে এসেছে এক ভয়াবহ চিত্র। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদন অনুযায়ী এবারের ঈদযাত্রায় সড়ক, রেল ও নৌপথে সর্বমোট ৩৯৪ জন নিহত হয়েছেন। সোমবার ৩০ মার্চ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী এই প্রতিবেদন প্রকাশ করেন। গত ১৪ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত ১৫ দিনের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, সড়ক পথ ৩৪৬টি দুর্ঘটনায় ৩৫১ জন নিহত ও ১০৪৬ জন আহত। ২০২৫ সালের তুলনায় দুর্ঘটনা বেড়েছে ৮.৯৫%। রেলপথ ২৩টি দুর্ঘটনায় ৩৫ জন নিহত ও ২২৩ জন আহত। নৌপথ ৮টি দুর্ঘটনায় ৮ জন নিহত ও ১৯ জন আহত। মোট ৩৭৭টি দুর্ঘটনায় নিহত ৩৯৪ ও আহত ১২৮৮ জন। প্রতিবেদনে উঠে এসেছে দুর্ঘটনার শীর্ষে রয়েছে মোটরসাইকেল। মোট দুর্ঘটনার ৩৬.২% ছিল মোটরসাইকেল কেন্দ্রিক, যেখানে প্রাণ হারিয়েছেন ১৩৫ জন। ঈদযাত্রায় সাধারণ মানুষের সবচেয়ে বড় ভোগান্তি ছিল ভাড়া সন্ত্রাস। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির তথ্যমতে পরিবহন মালিকদের নৈরাজ্যে গত ২০ বছরের রেকর্ড ভেঙেছে এবারের অতিরিক্ত ভাড়া আদায়ের ঘটনা। পরিসংখ্যান বলছে প্রায় ৮৭% বাস মিনিবাসে অতিরিক্ত ভাড়া আদায় করা হয়েছে, যেখানে ঢাকা থেকে পাবনার ৫৫০ টাকার ভাড়া নেওয়া হয়েছে ১২০০ টাকা আর রংপুরের ৫০০ টাকার ভাড়া ঠেকেছে ১৫০০ টাকায়। সব মিলিয়ে দূরপাল্লার ৪০ লাখ ট্রিপে যাত্রীদের পকেট থেকে অতিরিক্ত ১৪৮ কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। অথচ এই চরম নৈরাজ্যের মধ্যেও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমের দাবি ছিল বিস্ময়কর। তিনি একাধিকবার দাবি করেছেন যে কোথাও অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে না। এমনকি তিনি মন্তব্য করেন যাত্রীদের অভিযোগ নাকি উল্টো, তাদের কাছ থেকে ভাড়া নাকি কম নেওয়া হচ্ছে। মন্ত্রীর এমন বাস্তবতা বিচ্ছিন্ন মন্তব্য সাধারণ মানুষের ক্ষোভকে আরও উস্কে দিয়েছে। সরকারের দাবি করা স্বস্তিদায়ক ঈদযাত্রার বিপরীতে উত্তরবঙ্গের প্রবেশদ্বার চন্দ্রায় ৩০ কিলোমিটার দীর্ঘ যানজট, সদরঘাটে বিশৃঙ্খলা এবং ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনাগুলো সরকারের ব্যবস্থাপনাগত চরম দুর্বলতাকেই ফুটিয়ে তুলেছে। বিশ্লেষকরা বলছেন বিএনপি ক্ষমতায় আসার পরপরই পুরনো সিন্ডিকেটগুলো পুনরায় সক্রিয় হয়ে ওঠায় সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের অসত্য মন্তব্য এবং সড়ক ব্যবস্থাপনায় ব্যর্থতা নতুন এই সরকারের জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। একটি ঘটনা একটি সরকারের রাতের ঘুম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন কিছু ঘটনা ঘটেছে যে ঘটনা সেই দেশের সরকারের রাতে ঘুম কেড়ে নেয়। পুলওয়ামা হত্যাকাণ্ডের কথা ধরা যাক। দিনটি ছিল ১৪ ফেব্রুয়ারি। ৭ বছর আগে এই দিনে জম্মু কাশ্মীরের পুলওয়ামায় ভয়াবহ জঙ্গি হামলায় প্রাণ হারান ৪০ জন সিআরপিএফ জওয়ান। একটি ঘটনা আমাদের বাহিনীর বেশ কয়েকজন জওয়ানের প্রাণ ছিনিয়ে নিয়েছে ঠিকই। সেই হামলায় মিই খেয়ে ভারতীয় সেনা পাকিস্তানকে যে ভাষায় জবাব দিয়েছে তাতে পাক মদতপুষ্ট জঙ্গি দ্বিতীয়বার এই ধরনের হামলার আগে বহুবার চিন্তা করবে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের সেই উক্তি স্মরণ করতে হয়, ঘুষকে মারেঙ্গে। এটা ছিল পাকিস্তানের জন্য সতর্কবার্তা। সতর্কবার্তা সে দেশের সেই সব বীর সন্তানদের জন্য যারা সে দেশের মাটিতে বসে ভারতের বিরুদ্ধে নাশকতার ছক তৈরি করে। পাকিস্তান এই প্রথম ভারতের বুকে সন্ত্রাসী হামলা চালিয়েছে এমনটা নয়, আগেও হয়েছে, কিন্তু পুলওয়ামা হত্যাকাণ্ড সব ঘটনাকে ছাপিয়ে গিয়েছে। এই ঘটনা উল্লেখ করার কারণ বাংলাদেশেও এমন কিছু ঘটেছে যে ঘটনা তারেক সরকারের রীতিমতো উদ্বেগে ফেলে দেয়। সম্প্রতি কেঁপে ওঠে পদ্মার বুক। গত বুধবার ২৫ মার্চ বিকেল ৫:১৫ নাগাদ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ে যায় সৌহার্দ্য পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস। বাসে যাত্রী ছিলেন মহিলা ও শিশুসহ ৫০ জন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ৫:১৫ নাগাদ হাসনা হেনা নামে একটি ইউটিলিটি ফেরি এসে পন্টনে ধাক্কা মারে। এই সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল, যদিও নিউজ বর্তমান সেই সব ভিডিওর সত্যতা যাচাই করেনি। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে পদ্মায় পড়ে যাওয়ার পর বাসটি মুহূর্তের মধ্যে তলিয়ে যায়। একটি ঘটনা তারেক সরকারকে যেমন উদ্বেগের মধ্যে ফেলে, একই সঙ্গে ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় তার জন্য সমাধানের রাস্তাও বের করে দেয়। সেই সমাধান সূত্রটি হল দ্বিতীয় একটি পদ্মা সেতু নির্মাণ। তাছাড়া বিএনপির নির্বাচনী অঙ্গীকার ছিল ২০৩২ সালের মধ্যে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ, আর ২০৩৩ সালে দ্বিতীয় যমুনা সেতু, আর ভবিষ্যতের চাহিদা মেটাতে ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে নির্মাণ। সম্প্রতি সেতু বিভাগ এবং অর্থমন্ত্রক বৈঠক করে। বৈঠকে ২০২৬-২৭ অর্থবর্ষের জন্য বাজেট বরাদ্দ ও পরবর্তী ২ অর্থবর্ষের জন্য সম্ভাব্য ব্যয়ের একটি পরিকল্পনা করা হয়।
বৈঠকে উপস্থিত কর্মকর্তারা বলেন বিএনপির নির্বাচনী ইস্তেহারে ছিল এই ৩ প্রকল্প। তার প্রেক্ষিতে এই ৩টি বৃহৎ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সেতু বিভাগ। বিভাগের সচিব মোহাম্মদ আব্দুর রাউফ জানিয়েছেন, দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ সরকারের নির্বাচনী অঙ্গীকার। এই সেতু নির্মাণের বিষয়ে প্রাথমিক সমীক্ষা শুরু হয়েছে। আগেও একবার সমীক্ষা করা হয়, তবে তারেক সরকার নতুন করে সমীক্ষার সিদ্ধান্ত নিয়েছে। প্রাথমিকভাবে এই সেতু নির্মাণে পাটুরিয়া, গোয়ালন্দ ও আরিচা নগরবাড়ি নির্ধারিত থাকলেও সমীক্ষা শেষ হবার পর এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সমীক্ষার পর একটা ধারণা পাওয়া যাবে কোথায় এই সেতু তৈরি করা হলে সেতুটি লাভজনক হবে। দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের বিষয়ে দফতর জানিয়েছেন, তাদের মাস্টার প্ল্যান অনুসারে ২০৩২ সালের মধ্যে পাটুরিয়া দৌলতদিয়া সংযোগ সম্পন্ন করার লক্ষ্য রয়েছে। সেতুর দৈর্ঘ্য ৪.৯ কিলোমিটার। দ্বিতীয় পদ্মা সেতু পাটুরিয়া ও গোয়ালন্দকে যুক্ত করবে, সেই সঙ্গে জাতীয় মহাসড়ক N5 ও N7 এর সঙ্গে সংযোগ স্থাপন করবে। সেতুটি তৈরি হলে যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে একটা বৈপ্লবিক পরিবর্তন আনবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এছাড়া তারেক সরকার নতুন একটি এক্সপ্রেসওয়ে তৈরির সিদ্ধান্ত নিয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ রামেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে শিশুদের মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে, অথচ সরকারের নীতি নির্ধারকরা তথ্য গোপন ও ভিত্তিহীন মন্তব্যের মাধ্যমে জাতিকে ঘুমপাড়ানি গান শুনিয়ে যাচ্ছেন। স্বাস্থ্যমন্ত্রীর সাম্প্রতিক কিছু মন্তব্যকে ডাহা মিথ্যাচার হিসেবে চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা, যা বর্তমান বিএনপি সরকারের দায়িত্বজ্ঞানহীনতাকেই ফুটিয়ে তুলছে। এ নিয়ে সোমবার ৩০ মার্চ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার শাহিদা ইয়াসমিন জানান, চলতি বছরে হামির উপসর্গ নিয়ে হাসপাতালে ৩০ জন শিশু মারা গেছে। বর্তমানে ২৭০ জন শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি থাকলেও ল্যাবরেটরি পরীক্ষায় এখন পর্যন্ত ৩৫ জনের শরীরে হাম শনাক্ত গেছে। তবে এই চিকিৎসকও রাজনৈতিক চাপে মিথ্যাচার করেছেন বলে ধারণা সংশ্লিষ্টদের। তিনি বলেছেন, রাজশাহী মেডিকেলে মৃত ২৯ শিশুর কারোরই হাম শনাক্ত হয়নি। উদ্বেগজনক তথ্য হল, আক্রান্ত শিশুদের মধ্যে প্রায় ৬৫% বয়স ৬ মাসের নিচে। চিকিৎসকরা বলছেন, ১ বছরের কম বয়সী শিশুদের এই উচ্চ সংক্রমণ হার জনস্বাস্থ্যের জন্য চরম ঝুঁকি তৈরি করছে। ১২০০ শয্যার হাসপাতালে প্রতিদিন ৩,০০০-এর বেশি রোগী ভর্তি থাকায় চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। সম্প্রতি আন্তর্জাতিক ওষুধ শিল্পমেলার উদ্বোধনকালে স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন দাবি করেন, গত ৮ বছর দেশে হামের কোনো ভ্যাকসিন দেওয়া হয়নি। মন্ত্রীর এই মন্তব্যকে চরম দায়িত্বজ্ঞানহীন এবং রাজনৈতিক দায় এড়ানোর কৌশল হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান ও সরকারি নথি বিশ্লেষণ করে দেখা গেছে, ২০১৯ সালে টিকাদান কর্মসূচিতে অভাবনীয় সাফল্যের জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভ্যাকসিন হিরো পুরস্কার দেয় আন্তর্জাতিক সংস্থা গাভি। ২০২০ সালের ডিসেম্বর থেকে ২০২১ সালের জানুয়ারি পর্যন্ত দেশব্যাপী প্রায় ৩,৬০,০০,০০০ শিশুকে হাম রুবেলা টিকা দেওয়া হয়, যা ইউনিসেফের প্রতিবেদনেও স্পষ্টভাবে উল্লেখ আছে। এমনকি মহামারীর মধ্যেও জেলা ও উপজেলা পর্যায়ে নিয়মিত টিকাদান কার্যক্রম সফলভাবে পরিচালিত হয়েছে। বিশেষজ্ঞদের মতে, বর্তমানে টিকা সরবরাহে ব্যর্থতা ও স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা আড়াল করতেই স্বাস্থ্যমন্ত্রী ৮ বছর টিকা না দেওয়ার মতো গাঁজাখুরি গল্প শুনিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। পাবনা সাথিয়ার আফসার সর্দার ৪৫ নামে এক দিনমজুরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার ৩১ মার্চ রাত ১১টার দিকে গৌরীগ্রাম ইউনিয়নের ঘুঘুদাহ গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। নিহতদের পরিবারের দাবি, জামায়াত সমর্থক হওয়ায় আফসারকে খুন করেছে দুর্বৃত্তরা। নিহত আফসার উপজেলার ঘুঘুদাহ পূর্বপাড়া গ্রামের কাজী সর্দারের ছেলে। এলাকাবাসী জানায়, গতকাল রাত ১১টার দিকে আফসারের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে হাতপামা অবস্থায় এবং শরীরে ধারালো অস্ত্রের আঘাত দেখতে পায়। মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে সাথিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে পাবনা হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের মেয়ে আমেনা খাতুন বলেন, দাড়িপাল্লায় ভোট দেওয়াটাই আমার বাবার জন্য কাল হয়ে দাঁড়ায়। নির্বাচনের দিন প্রতিপক্ষরা আমার বাবার উপর হামলা চালায়। আমার বাবা জীবন বাঁচাতে বাড়িতে পালিয়ে আসে। আমেনা খাতুনের ধারণা, রাজনৈতিক প্রতিপক্ষরা তার বাবাকে হত্যা করেছে। আফসারের মা আবেদা খাতুন বলেন, আমার ছেলে সহজ সরল, সে কাজ ছাড়া কিছু বুঝত না। আমার ছেলেকে যারা হত্যা করেছে তাদের ফাঁসি চাই। উপজেলা জামায়াতের আমির মুখলেসুর রহমান বলেন, আফসার আলী দাড়িপাল্লায় ভোট দিয়েছেন। তিনি জামায়াত কর্মী নন, তবে সমর্থক। সাথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত জানান, পূর্ববিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। এই ঘটনায় ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন। তদন্ত শেষে এই হত্যাকাণ্ডের মূল রহস্য জানা যাবে। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ড্রোন হামলার ঘটনা ঘটেছে। ইরান এই হামলা চালিয়েছে বলে দাবি করেছে কুয়েতি কর্তৃপক্ষ। হামলার পর বিমানবন্দরের জ্বালানি ডিপোতে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে। একই দিনে বাহরাইনেও ড্রোন হামলার খবর পাওয়া গেছে। মার্কিন সংবাদমাধ্যম CNN বলছে,
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের জ্বালানি সংরক্ষণাগারে ইরানের ড্রোন হামলায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। হামলার ফলে জ্বালানি ট্যাঙ্কগুলোতে ব্যাপক ক্ষতি হয়েছে, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে প্রতিবেদনে বলা হয়। এদিকে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানি ড্রোন হামলার পর একটি কোম্পানির স্থাপনায় আগুন নেভাতে কাজ করছে তারা। দেশটির জেনারেল অথরিটি অফ সিভিল অ্যাভিয়েশনের মুখপত্র আবদুল্লাহ আল রাজহি বলেন, বিমানবন্দরের জ্বালানি ট্যাঙ্কগুলো লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে, যার ফলে ঘটনাস্থলে বড় ধরনের আগুন ছড়িয়ে পড়ে। ইসরায়েল জুড়ে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে ইরান। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় বনি ব্রাকে কমপক্ষে 14 জন আহত হয়েছেন। ইসরায়েলের চ্যানেল 12 এক প্রতিবেদনে জানায়, মধ্যাঞ্চলীয় বনি ব্রাক এলাকায় আহত 14 জনকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আহতদের মধ্যে একজন 11 বছর বয়সী মেয়ে এবং একজন 13 বছর বয়সী ছেলে রয়েছে। প্রতিবেদনে বলা হয়, বনি ব্রাকে একটি দোতলা অ্যাপার্টমেন্ট ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া হোলন ও পেতা টিকফায় ক্ষেপণাস্ত্র হামলায় আগুন লেগে যায়। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরান থেকে দেশের দিকে ধেয়ে আসা আরও এক দফা ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। 1 ঘণ্টার কিছু বেশি সময়ের মধ্যে এটি ইসরায়েলকে লক্ষ্য করে ছোড়া তৃতীয় ক্ষেপণাস্ত্র হামলা। ইসরায়েলের সংবাদ মাধ্যম ওয়াইনেট জানায়, ইরান থেকে ছোড়া বেশ কিছু ক্ষেপণাস্ত্র খোলা জায়গায় পড়েছে। ইরানের হামলাগুলো দেশের মধ্যাঞ্চল, উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চল সহ ইসরায়েল জুড়ে আতঙ্ক সৃষ্টি করেছে। ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। তাদের দাবি, এই হামলা ইরান ও লেবাননের হিজবুল্লাহর সঙ্গে যৌথভাবে পরিচালিত হয়েছে। চলমান মধ্যপ্রাচ্যের যুদ্ধের সময় এটি হুতিদের তৃতীয় হামলা। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক ভিডিও বিবৃতিতে ইসরায়েলের অভ্যন্তরে তৃতীয় সামরিক অভিযান পরিচালনার দাবি করেছেন। বিবৃতিতে বলা হয়, এই অভিযানের অংশ হিসেবে ইসরায়েলের সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ সামরিক লক্ষ্যবস্তুতে দ্রুত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। তিনি বলেন, এই অভিযান আমাদের ইরানের ও লেবাননের হিজবুল্লাহর মুজাহিদিন ভাইদের সঙ্গে যৌথভাবে করা হয়েছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC জানিয়েছে, সর্বশেষ হামলায় তারা 100টিরও বেশি ভারী ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করেছে। একই সঙ্গে অন্তত 200টি রকেট নিক্ষেপ করা হয়েছে বলেও দাবি করেছে বাহিনীটি। IRGCর এক বিবৃতিতে বলা হয়, হামলাগুলো ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে পরিচালিত হয়েছে। এছাড়া উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থানগুলো লক্ষ্যবস্তু ছিল বলে দাবি করা হয়েছে। এর মধ্যে বাহরাইনে মার্কিন বাহিনী অবস্থানরত একটি ঘাঁটি এবং কুয়েতের থাকা মার্কিন হেলিকপ্টার ইউনিটের ওপর হামলার কথাও উল্লেখ করা হয়। ওই হামলায় একটি হেলিকপ্টার ধ্বংস হয়েছে বলেও দাবি করেছে IRGC। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB-তে প্রচারিত বিবৃতিতে IRGC আরও জানায়, পূর্ণ শক্তি দিয়ে এই হামলা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তবে এ বিষয়ে ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।